নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজেই ডোমেসিয়াল সার্টিফিকেট জোগাড় করে চাকরি পাচ্ছে, ফলে বিএসএফ, সিআরপিএফ সহ বিভিন্ন চাকরিতে বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গের ভূমিপুত্ররা। এরই প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ। রবিবার রাত 10টার দিকে অবৈধ কাঠবোঝাই গাড়ি উদ্ধার করল মাল থানার পুলিশ। আটক এক। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক ও কৃষি দপ্তরের আধিকারিকেরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকম সবজি থেকে আলু, পেঁয়াজ প্রভৃতির দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। চলছে নিয়মিত অভিযান। বাজারে সবজি মূল্য নিয়ন্ত্রণে এবং কালো বাজারি রুখতে আবারও বাজার জুড়ে অভিযান প্রশাসনের। জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা কলোনি এবং দিগবাজার, বউবাজার সহ বিভিন্ন বাজারে প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। বাজারে কেমন দাম রয়েছে সেই সব খতিয়ে দেখতেই এই পরিদর্শন। শুক্রবার সন্ধ্যা নাগাদ বেরিয়ে রাতে বেশ কয়েক ঘন্টা ধরে বাজারগুলো পরিদর্শন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। তিনি বলেন, আগামীতেও এই অভিযান চলবে। পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোড়ার ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে, কিন্তু দুষ্কৃতীরা এখনো অধরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। আর এই ঘটনায় হারহিম করা সিসিটিভি ফুটেজ সবার প্রথম আমাদের হাতে। পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে মারামারি, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি বর্ষণ, পুলিশ ও দুষ্কৃতীদের গাড়ির সাথে টক্কর, পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি। গাড়ি ছেড়ে পালায় পুলিশ কর্মীরা, প্রাণে বাঁচে কর্তব্যরত পুলিশ কর্মীরা। সিনেমাকেও হার মানাবে এই সিসিটিভি ফুটেজ। আর এই হার হিম করা দৃশ্য সবার প্রথম একমাত্র আমাদের হাতেই এসেছে, যাকে বলে একেবারে এক্সক্লুসিভ। সিসিটিভি ফুটেজে আরো লক্ষ্য করা যায় দুষ্কৃতীদের মধ্যে একজনের এক হাতে বন্দুক গুলি চালাতে চালাতে এবং অন্য আরেক হাতে একটি ব্যাগও লক্ষ্য করা যায়। পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকা। এই ঘটনায় এখনো আতঙ্কিত ব্যবসায়ী সহ স্থানীয়রা, যদিও ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে দিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে লরির ভেতর থেকে 13 ড্রাম অবৈধ কাপ সিরাপ উদ্ধার করল বীরপাড়া থানার পুলিশ। এগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার তেলিপাড়া চেকপোস্টে একটি লরি আটক করা হয়। তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। গাড়ি ভর্তি বিস্কুট ও প্লাই বোর্ডের ভেতরে সাজানো 13টি ড্রাম। পরবর্তীতে ড্রামগুলি কাটতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণ অবৈধ কাপ সিরাপ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বীরপাড়া সার্কেল ইন্সপেক্টর সহ বীরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, অবৈধ কাপ সিরাপগুলি পাচার করা হচ্ছিল। এই ঘটনায় গাড়িতে থাকা চালক সহ মোট 4 জনকে আটক করা হয়েছে। কাপ সিরাপগুলি মূল্য কত হবে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে রাস্তায় নামলো বাংলা পক্ষ। সোমবার বাংলা পক্ষ সংগঠনের তরফ থেকে এই বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জলপাইগুড়ি শহরের বুকে পথসভা সহ প্রতিবাদ মিছিল করে সর্বসাধারণের সামনে জেলা তথা রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রকৃত অবস্থান তুলে ধরা হয়। এই প্রসঙ্গে বাংলা পক্ষ জলপাইগুড়ির তরফে প্রকাশ রায় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি এসএসসি সহ অন্যান্য সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজে ডোমিসিয়াল সার্টিফিকেট বার করে চাকরির পরীক্ষায় বসে যাচ্ছে, যে কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা বিএসএফ, সিআরপিএফ সহ বিভিন্ন চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই আজকের এই পথসভা ও মিছিল। প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা পথসভা করব।
তো বিগত কয়েক বছর থেকে যারা দেখা যাচ্ছে আমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় বাইরের স্টেটের ইউপি বিহারের বাইরের ছেলেমেয়েরা আমাদের পশ্চিমবাংলায় এসে এসডি অফিস থেকে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করে আমাদের পশ্চিমবঙ্গের সংরক্ষিত আসনগুলা এভাবে ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের পেটে লাথি মেরে নিয়ে নিচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এমনকি আমরা ডিএম এবং এসডিও অফিসের আধিকারিকদের এটাই আমরা অনুরোধ করব, এরপরে যেন কোনো এইভাবে ওনাদের দেওয়া না হয়, সার্টিফিকেট দেওয়া না হয়। মূলত আপনার দাবি কি এটাই রয়েছে? এটাই দাবি আমাদের। আজকে কি করতেছেন? কি আজকে আপনারা কারা আর কি করছেন? আজকে আমরা সকল এসএসসি জিডি ক্যান্ডিডেটরা এর বিরুদ্ধে রোড শো করছি। কি নাম আপনার? প্রকাশ রায়। উত্তরবঙ্গ উন্নয়নে 90% টাকা যোগাবে কেন্দ্রীয় সরকার, সোনায় সোহাগা রাজ্য সরকারের। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যোগ প্রসঙ্গে এমনটাই জানালেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার বলেছেন, উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতে 7টি রাজ্যের উন্নয়নমূলক যোগসূত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর করা এই মন্তব্যের সমর্থন এবং বিপক্ষে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রবিবার এই প্রসঙ্গে সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে তো সবথেকে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। কারণ কেন্দ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য 90% অর্থ প্রদান করে। সেই ক্ষেত্রে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়, রাজ্য সরকারের মাত্র 10% অর্থ খরচ করতে হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে। এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে আমরা চীনের এই অঞ্চলের সীমান্ত দিয়ে করা বিভিন্ন অগ্রাসনের ঘটনার সাক্ষী হয়েছি, যে কারণে আজ কেন্দ্রীয় সরকার ডোকলাম পর্যন্ত বিশাল অর্থ খরচ করে সেনাবাহিনীর জন্য লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষের সামনে এটাই হবে ঘুরে দাঁড়ানোর হয়তো শেষ হাতিয়ার। আমরা কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে পারলে এই অঞ্চলে বাড়বে কর্মসংস্থান। আমাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজের জন্য ছুটতে হবে না আর। এটা হলো 60% কেন্দ্রীয় সরকার দিচ্ছে। এবার ন্যাচারালি এই যে 40% দিতে হবে বলে আমাদের অনেক প্রজেক্ট আমাদের এখানে হয় না। আর আরেকটা জিনিস, যেহেতু উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়, এই 60-40 জায়গায় কিন্তু যদি নর্থ ইস্টের মতো যদি ফেসিলিটি দেওয়া হয় এখানে, তাহলে 90-10 শেয়ারিং হয়ে যাবে। আচ্ছা, 90% সেন্ট্রাল শেয়ারিং হবে, 10% রাজ্যের শেয়ার হবে। সেক্ষেত্রে রাজ্য সরকার না দিলেও অনেকটা এগিয়ে যাবে কাজ। রাজ্য সরকার না, আমি বলছি রাজ্য সরকারকে অনলি 10% দিতে হবে, এটা তো রাজ্য সরকারের পক্ষেও ভালো। আচ্ছা, রাজ্য সরকার যদি 10% যদি দিতে হয় ইনস্টিড অফ 40%, তাহলে রাজ্য সরকারের পক্ষেও ভালো। এখানকার ডেভেলপমেন্ট কেন্দ্র সরকার তো জানেন খরচ করতে কোনো দ্বিধা করে না। আর কেন্দ্র সরকারের তো মানে কাজগুলো স্বচ্ছ হয়, সেটা নিয়ে আপনাদের তো কারো কোনো দ্বিমত নেই। রাস্তা থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে রেলওয়েজ থেকে আরম্ভ সবাই সেটা দেখতে পাচ্ছেন। কথা হলো এই যে মাত্র 10% দিতে হবে, 90% সেন্ট্রাল শেয়ারিং, তাহলে প্রজেক্টগুলো এখানে করতে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে। সুতরাং আমি তো 100%, 200% আমি ওনার সাথে আছি। এবং বাই দ্য ওয়ে আপনাকে জানিয়ে রাখি, আমরা এখান থেকে গিয়েই প্রধানমন্ত্রীর সাথে দেখা করি। মানে সমস্ত উত্তরবঙ্গের সাংসদরা মিলে, মানে আমরা বিজেপির সাংসদ যারা বিজেপির সাংসদরা আমরা দেখা করি। যেটা সবচেয়ে বড় পয়েন্টটা তুলে উঠে আসছে, যেটা বলেন আপনি যে 90% কেন্দ্র দেবে উন্নয়নে, বিরাট ব্যাপার। এবং রাজ্য সরকারের বার্ডেন কমে যাবে, রাজ্য সরকারের হ্যাপি হওয়া উচিত, খুশি হওয়া উচিত। বড় সড় সাফল্য পেল মাল থানার পুলিশ। রবিবার রাত প্রায় 10টা নাগাদ একটি গাড়িতে 15টি শালকাঠের লক সহ এক যুবককে আটক করল মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি থেকে ময়নাগুড়ির মৌলানিতে বিক্রির জন্য কাঠ নিয়ে যাচ্ছিলেন ওই ছোট গাড়িতে। এরপরই মাল থানার সাদা পোশাকধারী পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোপনে তল্লাশি শুরু করে।
মালবাজারের রাজা চা বাগানের কাছে জাতীয় সড়কে রবিবার রাত 10টার দিকে একটি গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ভেতর থেকে প্রচুর শালকাঠ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় যুবক জানায় যে সে একজন কর্মচারী, মালিকের কথা মতো আনা হয়েছিল কাঠ। তিনি আরো বলেন, এই কাজটিতে একটি বড় দল রয়েছে, আমি কর্মচারী হিসেবে কাজ করি, আমার কোনো দোষ নেই। এই কাজগুলো চোরা কারবারিরা বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাচ্ছিল। পুলিশ চোরা কারবারিদের খোঁজ চালাচ্ছে। কি নাম তোর? নূর কি? ইসলাম। আচ্ছা, এই সোজা করে এখানে সই কর। আরেকটু নিচে। আচ্ছা ঠিক আছে, কর। এখানে মানে সেতে ময়নাগুড়ি মোলানি। ময়নাগুড়ি মোলানিতে এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসতেছিল? হ্যাঁ, বিক্রি করার জন্য। মানে এরকম কাজ তুমি দীর্ঘদিন ধরে করো? মানে আমাদের মালিক আছে, গ্যাং আছে, মানে আমাকে লেবার হিসাবে গাড়িতে নিয়ে আসছে এরা। আচ্ছা। তো গ্যাং সবাই ভেগে গেছে গাড়ি থেকে। হ্যাঁ। আমি তো গাড়িতে এখানে আটকায় গেছি। হ্যাঁ। এখন আমাকে সে এটা কি থানা বলে, এটা থানাটার নাম মালবাজার থানার পুলিশ অফিসার আমাকে ধরছে, ধরে এই যে এখন এইগুলা দেখাইতে বললো। কত আছে গাড়িতে কাঠ কত আছে? এখানে গাড়িতে কাঠ আছে 15-16 ছিপটি এরকম হবে। কি কাঠ ওইটা? সব শাল কাঠ। সব শাল কাঠ। তোমার নাম কি? আমার নাম নূর ইসলাম। অবশেষে গ্রামের মধ্যে পড়ে থাকা মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। অবশেষে গ্রামের ধান খেতে পড়ে থাকা সেনাবাহিনীর মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর জওয়ানরা। এদিন ঘিস নদীর মাঝে মর্টার শেলটি ব্লাস্ট করিয়ে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য, গত রবিবার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়া বস্তি এলাকার ধান ক্ষেতের মধ্যে একটি সেনাবাহিনীর মর্টার শেল পড়ে থাকতে দেখে গ্রামের মানুষেরা। এরপর গ্রামের মানুষেরাই মালবাজার পুলিশকে খবর দেয়। রবিবার সারাদিন সারা রাত ওই মর্টার শেলের পাহারায় ছিল পুলিশ। মালবাজার পুলিশ সেনা আধিকারিকদের খবর দিলে সোমবার সকালে সেনাবাহিনীর বিশাল টিম এলাকায় আসে। এরপর মর্টার শেলটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঘিস নদীর চরে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেয় জওয়ানেরা। এরপর মর্টার শেলটিকে নদীর মাঝে ব্লাস্ট করে নিষ্ক্রিয় করা হয়। আর এতেই স্বস্তি ফেরে গ্রামের মানুষের মধ্যে। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সাইনুল হক বলেন, শক্তিশালী ছিল মর্টার শেলটি। কে বা কারা মর্টার শেলটি গ্রামের মধ্যে রেখে গেল তা বুঝতেই পারছি না, তবে শেলটি নিষ্ক্রিয় করায় গ্রামের মানুষেরা স্বস্তি পেল। আচ্ছা, কালকে ওই যে ওইদিকে বোম ছিল, কালকে তো পুলিশগুলো এখানে অনেক পাহাড়া দিছিল, দেওয়ার পরে ফৌজি টজি আসে নাই। তারপরে মানে আজকে আসলো, আসা এই নদীতে এই না ফুটাই দিল, বাস করে। এখন কোনো চিন্তা নাই। কালকে চিন্তা ছিল অনেক। হ্যাঁ, এটা এই ঘিস নদী। হ্যাঁ, বাস হয়ে গেল। আমার নাম এমডি বলু। এখন ওই কালকে যে বোমটা পাওয়া গেছিল ওইটাকে এখন বাস্ট করলো আর্মি আইসে। কোথায় নিয়ে আসে? নদীর পারে। কোন নদী এটা? এটা ঘিস নদী। কখন আসে এরা? হ্যাঁ, কখন আসলে এরা? এরা মোটামুটি 8:30টার দিকে আসছে। কখন দেখা গেছিল বোমটা? বোমটা তো দেখা গেছিল কালকে। তারপরে কালকে দেখার পরে কালকে পুলিশকে ফোন করছিলাম, পুলিশ আসছিল, প্রশাসন আইসে আর্মিকে ফোন করছিল। আর্মি কালকে আসতে পারে নাই, আজকে আসছে আর্মি। আইসে দেখলো, দেখার পরে দেখতেছে বোম ঠিকই আছে, ওই জন্য ফাটার ব্যবস্থা করলো। বোমটা বাস্টিং করলো, নদীতে আনলো, আইনে বাস্টিং করলো। তো এমনি যে পাবলিক কি ছিল আশেপাশে? পাবলিক পাশে যাইতে দেয় নাই, পাবলিককে হাঁটাই দিছে দূরে, কেন ওরাও জানে না যে এটা কত স্পিড ফাটতে পারে, সেই জন্য সবাইকে হাঁটাই দিছে ওরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইনুল হক। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় আজ জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 17 জনের নামের তালিকা তার হাতে তুলে দিলেন। উল্লেখ্য, স্বপ্না দেবী অভিযোগ করেন তার স্বামীকে গাছের সাথে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে একদল মানুষ। তাদের মধ্যে গত 25শে জুলাই ময়নাগুড়ি থানায় 11 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এর বাইরেও আরো বেশ কিছু ব্যক্তি ঘটনার সাথে যুক্ত। তাই আজ বাকি 17 জন অভিযুক্তদের নামের তালিকা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ সুপারের সাথে আজ কথা বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন বিকেলে জেলা কংগ্রেস অফিসে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্বপ্না রায় বলেন, যখন 11 জনের নামের অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই সেই অভিযোগপত্রে একাধিক মূল অভিযুক্তের নাম বাদ থেকে গিয়েছিল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাইছি বলে জানান তিনি। এ বিষয়ে জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মৌলিক বলেন, এত অল্প সময়ের মধ্যে অভিযুক্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই ঘটনার সাথে আরো মূল অভিযুক্ত রয়েছে, তাদেরও আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অভিযুক্তদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা কর্মী রয়েছেন। তবে স্বপ্না দেবী নিরাপত্তা সহ বাকি বিষয়গুলি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে সন্তোষজনক আলোচনা হয়েছে। পাশাপাশি এসপি সাহেবও বিষয়গুলি দেখবেন বলে জানিয়েছেন। আপাতত তার কথায় আমরা আশ্বস্ত হচ্ছি, তবে আগামী দিনে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে স্বপ্না দেবী চাইলে দলগতভাবে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিবিআই তদন্তের পথেই এগোবো বলে জানান তিনি। এসপি সাহেবের কাছে দেখা করে বললাম, স্যার আমাকে একটু আমাকে দেখবেন। আমার স্বামী তো চলে গেল, আমার স্বামীকে তো ওরা মেরে ফেললো, এবং আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে 2টো বাচ্চা নিয়ে। এসপি বললো, ঠিক আছে আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার জায়গায় থাকো, তোমার যা যা করতে হয় আমি তা করবো, তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার জায়গায় থাকো, তোমার জায়গায় তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজে দেবে সে কথাও বললো। এসপি বললো, তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সেই নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। হ্যাঁ, এতগুলো 11 জনের উপরে আরও তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লিখিতটা দিলাম, এই লিখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমাকে পুলিশ প্রশাসন যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করব, কিন্তু তুমি নিশ্চিন্তায় তোমার জায়গার মতো তুমি থাকো। এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবে কোথায় থাকবে না সঠিকটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি বারবার ভয় পাচ্ছি আমার ওই জায়গায় আমি এখন কেমন করে থাকবো। আমার 2টো বাচ্চা দুটো তো আমার ভীষণ ভয় পাচ্ছে। আশ্বাস দিল, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যদিও থাকতে চাচ্ছি, আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না, কারণ আমার বাচ্চা দুটো সবসময় ওর বাবার কোথায় ভাবতেছে, আমিও ভাবতেছি, এটা তো আমার ভুলে যাওয়ার কথা না, সবসময় আমার চোখে ভাসতেছে। আশ্বাস তো আসে, কিন্তু আমি আবার চাই যে আমি যে আসামির নামে আজকে কেস করলাম ওই আসামি কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্না দেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কিভাবে করা যায়। আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্না দেবী নিজে এসে
আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। এর মধ্যে প্রথম যে 4 জন আছেন তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত, বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন, কিন্তু প্রথম 4 জন একেবারে সরাসরি যুক্ত, সেটা উনি বলেছেন। এই অভিযোগপত্রে উনি আরও বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন, যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না, যা হয় উনি সেখানে সেটা বলতে পারেননি। যে এই যে ঘটনা, ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, বুকে পাথর দিয়ে আঘাত করা যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি, তাদের নাম, তার বর্ণনা এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল, সেই ফোনটার রিচার্জ থাকা সেই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অন্য ফোন যেটা তার রিচার্জ ছিল না, যাতে সে যোগাযোগ করতে না পারে, কারোর সঙ্গে যোগাযোগ করা না যায়, সেই ডিটেলসগুলো যেমন দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার একটা বিষয় তো আছেই, কারণ নিরাপত্তাহীনতা, উনি ওই জায়গায় থাকছেন, পুলিশ ওনাকে আশ্বস্ত করেছে, ঘর বানিয়ে দিয়েছে, আমরা পার্টির লোক যাচ্ছি, সবাই যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু উনি ওনার স্বামীকে হারিয়েছেন, এই নির্মম পরিণতিটা উনি চোখের সামনে দেখেছেন। তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে জড়িত। উনি এসপির কাছে বলেছেন যে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এসপি ওখানে আমি নিজে ছিলাম, এসপি সাহেব বলেছেন যেটা সুনিশ্চিত করা হবে, উনি যাতে ওখানেই থাকবেন। এসপি বলেছেন যে আমি এটা বলছি না যে উনি কোথায় থাকবেন, সেটা ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি যদি ওখানে থাকতে চান তার জন্য যা পুলিশি অ্যারেঞ্জমেন্ট, যা ব্যবস্থা পুলিশ সেটা করবে, ওনার কোনো রকম সমস্যা হবে না। এবং ওনার তো শুধুমাত্র আজকে পরিস্থিতি মিটে গেল তা তো নয়, ওনার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যাপারগুলিও রয়েছে। এসপি সেটাও আশ্বস্ত করেছেন যে সরকারি যাবতীয় যা পরিষেবা আছেন, উনি অলরেডি সম্ভবত ডিএম ম্যাডামের সাথে কথা বলেছেন, সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার জন্য চালু করার সেই ব্যবস্থা সেটা উনি করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আগাম ইনফরমেশান ছিল, থানাতেও কমপ্লেন হয়েছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়েছে, তারপরেও কেন, এবং বাড়িতে পুলিশ গিয়েছিল তারপরেও এটা আটকানো যায়নি, এই বিষয়টাও একটু তদন্তের আওতায় আনা দরকার, সেটাও এসপির কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এসপি বলেছেন যে গোটা ব্যাপারটা তিনি তদন্ত করছেন, উনি এখনও তো চার্জশিট করেননি, উনি এখনও গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করেননি, সুতরাং উনি আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ তদন্ত হবে। ইতিমধ্যে 100% অ্যারেস্ট হয়েছে এবং বাকি অ্যারেস্টটা যাতে হয় সেটাও আমরা চাইছি। আমরা এটাই বলছি যে আপাতত পুলিশ 11 জনকে হয়তো অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অ্যারেস্টের দাবিও আমরা যেমন করছি, আমরা পুলিশের ওপর আপাতত আশ্বাস রাখছি, তার আশ্বাসে আমরা সমর্থন করছি যে ঠিক আছে তাদের কাজের ওপর, কিন্তু যদি একান্তই দেখা যায় যে মূল অভিযুক্ত যাদের নামগুলো সিরিয়ালি আছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না হচ্ছে, তাহলে স্বপ্নাদেবী ইতিমধ্যেই আমাদের কাছেও বলেছেন, আর আমরাও আমাদের দলগতভাবেও আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছি, আমাদের তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে বিষয় আছে, স্বপ্নাদেবী চাইলে সেটা আমরা অবশ্যই করতে পারি, সম্পূর্ণটাই ওনার ওপর আছে। আপনাদেরকে জানাই যে আমাদের দলের প্রদেশ সভাপতিও এই বিষয়ে কথা বলেছেন, আমাদের প্রদেশ স্তরের নেতৃত্ব এই বিষয়ে কথা বলেছেন। স্বপ্নাদেবী নিজে অভিযোগ করেছেন, পুলিশি তদন্তে আমরা কিছুটা হলেও আস্থা এখন রাখছি, স্বপ্নাদেবীও নিশ্চয়ই সেটা তার কথা বলবেন, কিন্তু যদি দেখা যায় যে পুলিশ তার কাজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা সিবিআই তদন্ত আদালতের কাছে চাইব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। অসময়ে বনবস্তিতে বিদেশি পর্যটকদের দল, সমুদ্র পেরিয়ে এলো ওরা বন্যপ্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে। আনন্দে আত্মহারা বনবস্তির কচি কাচার দল। প্রজনন ঋতু চলছে, গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের। তবে ওরা যে এসেছে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বন্যপ্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে। অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত 12 জনের সম্প্রতি সেই ইচ্ছের অনেকটাই পূরণ হলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধুরাম বনবস্তিতে। এদিন বনবস্তির কচি কাচাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে দুর্গম বনবস্তিতে রাজ্য সরকারের পানীয় জল আঙ্গনওয়াড়ি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় দক্ষিণ কোরিয়া থেকে আগত দলটি। এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই মুহূর্তে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ, যে কারণে বন্যপ্রাণীদের দেখার সুযোগ নেই বললেই চলে। সে কথা জেনে বিদেশি পর্যটকদের এই দলটি বন্যপ্রাণীদের সবথেকে কাছের প্রতিবেশীদের সঙ্গ বেছে নেন। এছাড়াও বিদেশি পর্যটকের এই দলটি বনবস্তির জীবনযাত্রা, আচার অনুষ্ঠান নিয়ে জানতে আগ্রহী ছিল। সেই কারণে বুধুরাম বনবস্তিতে ওনাদের নিয়ে যায়। বাচ্চাদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নেন বিদেশি পর্যটকদের এই দলে থাকা চিকিৎসক, অধ্যাপক সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পর্যটকেরা। আর এতেই কিছু সময়ের জন্য হলেও
বনবস্তির নিত্যদিনের অভাব অনটন যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় কচি কাঁচার মন। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কিছুই নয়, ওই আমাদের শিলিগুড়িতে ওরা বিদেশ থেকে এসছেন আমাদের দেশে ভারতে ঘুরতে, এবং সেটা পশ্চিমবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ে তারা ঘুরতে এসছেন। আমি পরিচিত, আমার এক স্বজনের সঙ্গে তারা পরিচিত, তারা এসছেন এখানে। আমরা তাকে, যেহেতু এখন বর্ষার সিজন, বন এলাকা বন্ধ, বনের ভেতরে তো কোনো ভ্রমণ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বনবস্তি বাড়িগুলো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস অর্থাৎ শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা। এই মেলা আজ দ্বিতীয় সপ্তাহে পড়ল। 1 মাস ধরে এই মেলা চলবে বলে জানালেন মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব। গতকাল রাত থেকে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভঙ্গ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে আগের দিনগুলির তুলনায় যথেষ্টই ভিড় ছিল। মন্দির চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। মহিলা পুলিশ সহ সাদা পোশাকের পুলিশও ছিল। যদিও ছোটখাটো 2-1টি ঘটনা ছাড়া কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জলপাইগুড়ি রোড স্টেশনে আইএনটিটিইউসি অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো তাদের নিজস্ব কার্যালয়ে। এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড, রানীনগর স্টেশন, জলপাইগুড়ি টাউন স্টেশনের হকার ইউনিয়নের বিভিন্ন জেলার হকার ইউনিটের কর্মকর্তাদের নিয়ে এই গুরুত্বপূর্ণ মিটিং প্রায় 4 ঘন্টা চলে। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে হকার ভাইদের কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরকে হকার আইন সংশোধন করে রেলে হকার লাইসেন্স প্রথা চালু এই ব্যাপারে ডিআরএমকে ডেপুটেশন প্রদান করা হবে। এই সভার সভাপতিত্ব করেন স্বপন সরকার। সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার বিপ্লব রায়, ধূপগুড়ির সুবোধ ঘোষ, রোড স্টেশন জলপাইগুড়ির প্রদীপ ভৌমিক প্রমুখরা বক্তব্য রাখেন। আজকে আমরা জলপাইগুড়ি আইএনটিটিউসির আহ্বানে হকার ইউনিয়ন, সেই হকার ইউনিয়নের নেতৃত্ব যারা কুচবিহার থেকে আগত, কুচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এনজিপি, জলপাইগুড়ি টাউন, ময়নাগুড়ি, ধূপগুড়ি সমস্ত স্টেশনে যে সমস্ত হকার বন্ধুরা আছেন নেতৃত্বরা আজকে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে আলোচনা আমরা শুনলাম। বিভিন্ন সমস্যা, তাদের যে সমস্যাগুলি ছিল সেই নিয়ে আলোচনা হলো। আমরা আগামী দিনে কেন্দ্রীয় সরকারকেও আমরা আমাদের এমপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব আইএনটিটিউসি তাদের দিয়ে আমরা দিল্লির বুকে আমরা যে হকাররা ট্রেনের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো যারা আরপিএফ করতে দিচ্ছে না, এদের যে অধিকার, হকারদের যে অধিকার, সেই হকারি অধিকার থেকে বঞ্চিত করা যায়। গরিব মানুষগুলি সারা বাংলা, সারা ভারতবর্ষ এই হকাররাই হচ্ছে মানুষের সেবা করে। এই হকাররাই হচ্ছে ট্রেনের মধ্যে বিভিন্ন যাত্রীকে সহযোগিতা করে। এই হকারদের অধিকারকে রাখতে হবে এবং কেন্দ্রীয় সরকারের আইনটা বদলাতে হবে, হকারদের দায়িত্ব দিতে হবে, এদের বেচা কেনা যেগুলি করে মানুষের সাথে সেগুলি করতে হবে। তাই আমরা এই বিষয় নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনের নেতৃত্বরা এখানে উপস্থিত থেকে বিভিন্ন নেতৃত্ব ইউনিটের কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে এনজিপি পর্যন্ত সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থেকে আমরা আজকের এই সভা আলোচনা করে এটাই সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই হকারদের বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। খেলাধুলা থেকে পিছিয়ে পড়েছে যুব সম্প্রদায়, তাই তাদের খেলাধুলাতে আগ্রহ বাড়াতে যুবক সংঘের উদ্যোগে 8টি টিমকে নিয়ে একটি শর্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার সন্ধ্যায়। শহরের জিওয়াইএমএ খেলার মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপস্থিত অতিথিরা। চ্যাম্পিয়ন টিম এসি ইউনাইটেড ও রানার্স টিম ফ্রেন্ডস ইউনিয়ন। এদিন যুবকদের মধ্যে খেলার উৎসাহ অনেকটাই চোখে পড়ে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার প্রবীণ নাগরিকেরা। ক্লাব রোডের খেলা, এটা যুব সংঘের 8 টিমের একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। শর্ট ফুটবল? হ্যাঁ, শর্ট ফুটবল। আচ্ছা, 8 টিমের 7 সাইডের খেলা হচ্ছে, এটাই চলছে। কেন এই ধরনের খেলা হঠাৎ নিল? এই ধরনের খেলা প্রত্যেক বছরই এই ধরনের খেলার উপযোগ হয়, একদম প্রত্যেক বছরই করা হয়, অনেক দিন থেকেই করা হয়, জয়দাও থাকে। পুরস্কার হিসেবে কি দিচ্ছেন আপনারা? পুরস্কার হিসেবে ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে,
কোনো ক্যাশ মানি? ক্যাশ মানি রয়েছে 8,000 আর 7,000 করে ক্যাশ মানি আছে। ছেলেপেলে তো এখন বেশি খেলে না, এই উদ্যোগে যদি ছেলেপেলে একটু খেলে। উৎসাহ দেখছেন কেমন? হ্যাঁ, উৎসাহ ভালোই আছে। সব ছেলেপেলে আপনি দেখতেই পাচ্ছেন, সুন্দর ছেলেপেলে আছে, খেলা হচ্ছে। যদি ছেলেপেলে আরও আগ্রহ পায় আরও ভালো হবে। মানে ছেলেদের আগ্রহ আনার জন্য কি? নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক পুরনো মাঠ, আগে অনেক ছেলেপেলে খেলতো, এখন খেলেই না। এখন যদি এই মাধ্যমে যদি খেলাধুলা একটু ভালো হয় তাহলে ভালোই হবে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। বিয়ের দাবিতে ধর্নায় বসলেন যুবতী। তবে এবার এই ঘটনা ধূপগুড়ির নয়, এর আগে একাধিকবার এমনই ঘটনা সাক্ষী থেকেছে ধূপগুড়ি। তবে এবারের এই ঘটনা হলদিবাড়ির দেশবন্ধু পাড়ার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন এক যুবতী। এই খবর লেখা পর্যন্ত ধর্ণা যেমন অব্যাহত রয়েছে, তেমনি অভিযুক্ত ও তার পরিবারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যুবতী জানায়, দেশবন্ধু পাড়ার ওই যুবকের সাথে আমার 1.5 বছরের প্রেমের সম্পর্ক। বর্তমানে সে সম্পর্ক অস্বীকার করছে। মাঝে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, তখনও সে আমার সাথে যোগাযোগ করেনি। আমাদের সম্পর্ক এখন সে অস্বীকার করছে। এখন আমার ফোন নাম্বারটিও ব্লক করে রাখা হয়েছে। তার বাড়িতে এসে ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছে না, তাই ধর্নায় বসতে বাধ্য হয়েছি। যতক্ষণ না পর্যন্ত এর একটি বিহিত হয় ততক্ষণ পর্যন্ত এভাবে বসে থাকবো। এ বিষয়ে স্থানীয়দের একাংশের দাবি, এলাকার পরিবেশের কথা চিন্তা করে এখানে ধর্নায় না বসে যুবতীর থানার দ্বারস্থ হওয়া উচিত। সব শোনা আছে, এই 10 দিনের মধ্যে শোনা হয়ে গেল যে পয়সা দিয়ে সবকিছু হয় না। এখন হুট করে বলে কি রিলেশন রাখবো না, সম্পর্ক রাখবো না, বিয়ে করতে পারবো না। সেটা বললে তো হবে না। আমার সাথে যা হয়েছে ওগুলোকে ফিরিয়ে দিতে পারবে সব। 1.5 বছরের ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে, যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নেই। ও মানে ভালো কথাও বুঝতেছিল না। তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাও একবারও খোঁজ নেয় নাই। তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম। আজকে আমি ধর্নায় বসছি। কোথায়? ওর বাড়ির সামনে। তারপরে এটাই আমার সাথে যা হয়েছে, আমাকে চাচ্ছে। আমি চাচ্ছি যে আমাকে বিয়ে করতে হবে। ওর পরিবারের লোক বের হইতে হচ্ছে না। ও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না। ব্লক করে রাখছে 14 তারিখ থেকে। আমি বসেছি 11টার দিকে। না, বিষয়টি কাউকে জানানো হয়। ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনের দ্বারা, যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাচ্ছে। কিন্তু আমি তো টাকা দিয়ে শর্ট আউট করবো না। ওর আমি টাকা দেখে ভালোবাসি না, আমি ওর রূপ দেখে ভালোবাসি। আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি, তাহলে আমার বিশ্বাসের দাম দিক। যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায়, ওর বন্ধু বান্ধব সব ফোন কাড়ে নিয়ে সব ডিলিট করে এসছে। এই প্রুফ বলতে খালি এই 2-3টা ছবি আসছে। আচ্ছা, আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে ওটা রেকর্ডিং আছে। হ্যাঁ, তালা কোম্পানিতে আমাকে ডাকা হয়েছিল, যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল, সবকিছু সর্ট আউট করার জন্য আমি গেলাম। তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না, এরকম ব্যাপার। আমি কেন পারবে না? তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নেই, সবকিছু জানাই গেছে, আমার ফ্যামিলি বিষয়, আমার বিষয়। তখন তুমি রাজি ছিলে, এখন তুমি হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না, বিয়ে করবো না, তা তো হবে না। সাথে ছিল কার্তিক, উজ্জ্বল, সৌরভ, আরেকজন ছিল। ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে, ওইখানে আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমার কিচ্ছু মনে নেই। তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে। তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছিল, হলদিবাড়ি থেকে ট্রান্সফার করেছে মেখলিগঞ্জে। ওইখানটা আমি 4 দিন ছিলাম। ডাক্তারবাবু ছুটি দেবে না, তাও আমি ছুটি নিয়ে আসি। না, কোনো যোগাযোগ করে দেখতেও যায় নাই। আর ওর বাবার মিথ্যা কথা লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে। এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না। আমার মেডিকেল দেখতে পারো, কাগজপত্র সব আসছে। ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না, আপনি একদমই দুর্বল, শরীরে একদমই রক্ত নেই। তাও আমি ছুটি নিয়ে আসি।
যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না, কোনো সমাধান হবে না এটার, ততক্ষণ পর্যন্ত চলবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজেই ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে চাকরি পাচ্ছে, ফলে বিএসএফ, সিআরপিএফ সহ বিভিন্ন চাকরিতে বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গের ভূমিপুত্ররা। এরই প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ। রবিবার রাত 10টার দিকে অবৈধ কাঠবোঝাই গাড়ি উদ্ধার করলো মাল থানার পুলিশ, আটক 1। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।